This call is now being recorded. গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমাদের প্যাথোলজিক্যাল ক্লাস, আপনারা প্রত্যেকেই জানেন এই ক্লাসটা আমি নিচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস এই প্যাথোলজি ক্লাসটা যদি আপনারা সুন্দরভাবে করেন তাহলে একদিকে যেমন প্যাথোলজিক্যাল যে ইনফরমেশন গুলো যেটা মডার্ন মেডিসিনের দরকার হয় সেগুলো যেমন আপনারা জানতে পারবেন, সাথে এই সকল রোগের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আমরা কিভাবে প্রয়োগ করতে পারি এটাও আমি আলোচনা করব। এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে আপনারা করবেন, আমি যতদূর সম্ভব আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো এবং ক্লাস শেষে 3D মডেলের মাধ্যমে আমি যে বিষয়টা আলোচনা করছি এটা আবার আমি অডিও ভিজুয়াল আপনাদের মানে টোটালি ভিজুয়াল হিসাবে আপনার 3D অ্যানিমেশন মাধ্যমে ওটা আমি দেখাবো। আজকে আমি মনে হয় প্যাথোলজি সম্পর্কে সংজ্ঞাটা আপনাদের প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে, কারণ এটা আমরা জিজ্ঞাসা করব। আপনারা কিছু কিছু পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনাদের মুখস্থ করতে হবে। প্যাথোলজি যদি আপনি পরীক্ষা দেন তো প্যাথোলজির সংজ্ঞাটা আপনাকে অবশ্যই জানতে হবে। এর জন্য আমি প্রত্যেকটা ক্লাসেই এই সংজ্ঞাটা কিন্তু আমি বলে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। প্যাথোলজি বলতে কি বোঝানো হয়? প্যাথোলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এমন একটা শাখা যে শাখায় রোগ অবস্থায় কোষ, কলা ও অঙ্গের গঠনগত, কার্যগত পরিবর্তন নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমার এই যে কোষ, এখানে প্রত্যেকটা শরীরে কোষ রয়েছে, এই কোষের যে গঠনগত পরিবর্তন হচ্ছে এবং এই কোষগুলো কিভাবে কোনটা কাজ করে, এর বায়োলজিক্যাল টার্মিনোলজি, অ্যানাটমিক্যাল টার্মিনোলজি যেটা আমরা ফিজিওলজি অ্যানাটমিতে পাচ্ছি, ওই জিনিসটাকে আরেকটু আপডেট ভার্সন এখানে রয়েছে। অর্থাৎ আপনি ফিজিওলজি জানতে হবে, অবশ্যই তার আগে অ্যানাটমি জানতে হবে, অ্যানাটমি ফিজিওলজিতে সাথে সাথে এর সাথে ওই দুইটা জানার পরে আপনি প্যাথোলজি জানবেন। প্যাথোলজির সর্বশেষে এটা কমপ্লিট হবে সার্জারিতে। অর্থাৎ আপনার যে ডিএসএমএস কোর্স, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, বা বিএসএমএস কোর্স, ব্যাচেলার্স যে কোর্স, সেখানে দেখেন লাস্টে সার্জারি আছে। অর্থাৎ আপনি মূলত কি করবেন? অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ ডক্টর, আপনার প্রত্যেকে এক একজন সার্জন হতে চলেছেন, আপনার ওষুধের দ্বারা সার্জারি করবেন। তাহলে প্যাথোলজিক্যাল জ্ঞান যদি আপনার না থাকে, এটা কেন খুবই গুরুত্বপূর্ণ? কারণ আমাদের যারা হোমিওপ্যাথির জনক ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান স্যার, তিনি এই বিষয়টা অনেক দক্ষ ছিলেন। তিনি যে বর্ণনাগুলো দিয়েছেন বর্তমানে জিন তত্ত্বে কিন্তু সেই বিষয়টাই আমরা বুঝতে পারছি যে আমাদের স্যার মেন্ডেলের তত্ত্ব আমরা মনে করি যে তার যে বংশগতির যে ধারাগুলো তিনি যেভাবে বর্ণনা করেছেন তার জায়গাটা তার স্থানে, কিন্তু আপনি যখন হ্যানিম্যান স্যারের অর্গাননকে পড়বেন তখন আপনার সম্পূর্ণ চোখটা নতুন ভাবে খুলে যাবে। আপনি দেখবেন যে না, এই বিষয়টা তো আমাদের হ্যানিম্যান স্যার আরো সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। তো এই জন্য আমি মনে করি প্যাথোলজিক্যাল জ্ঞান আমাদেরকে জানতেই হবে। কারণ আমাদের এই সম্পর্কে কেন্ট স্যার একটা খুব সুন্দর কথা বলেছেন তার লেজার রাইটিং। কি বলছেন? আমাদেরকে বলছেন প্রাচীনপন্থী চিকিৎসক, কারণ আমরা যে হোমিওপ্যাথি চিকিৎসা করি বলি না, এটা প্রকৃতিকে নির্ভর করছে। তিনি একটু হালকা কটাক্ষ করে বলছেন যে প্রত্যেককে আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে প্যাথোলজি জানতে হবে এবং তার জন্য আমাদের কঠোর সাধনা করতে হবে। তিনি এই কথাটা এমনি এমনি বলেননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন, কারণ এরা তো প্রত্যেকে এক একজন দার্শনিক, তারা বুঝতে পেরেছিলেন যে হয়তোবা আমরা এই বিষয়টাকে অতটা গুরুত্ব দিব না যতটা গুরুত্ব দেওয়ার দরকার। এই না দেওয়ার কারণেই কিন্তু আমাদের হোমিওপ্যাথি এখন এতটা পিছিয়ে গেছে। এই যে পিছিয়ে গেছে, এই পিছানো জায়গা থেকে আমাদের কি করতে হবে? হোমিওপ্যাথিকে আবার সেই স্বর্ণময় যুগে নিয়ে যেতে হবে। কারণ সারা পৃথিবী যে তত্ত্বটার উপরে গবেষণা করছে, কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু সেটা পায়নি, সেটা কিন্তু আপনি আমি জানবো। পার্সোনালাইজড মেডিসিন, ব্যক্তি স্বতন্ত্র ওষুধ। এই ব্যক্তি স্বতন্ত্র ওষুধের জন্য সারা পৃথিবী মরিয়া হয়ে আছে। এই ওষুধের জন্য তারা গবেষণা করছে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে ব্যক্তি স্বতন্ত্র ওষুধ রয়েছে এবং সেটার কোনো প্রকার আপনার অ্যাডভান্স রেসিডুয়াল সাইড ইফেক্ট এডিআর হয় না। হোমিওপ্যাথিক এসিডে ওষুধ যদি সঠিক নিয়মে যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু মডার্ন মেডিসিন অর্থাৎ অ্যালোপ্যাথিক ওষুধ একটা গ্রহণ করলে যেরকম সাইড ইফেক্ট হয় সেরকম কিন্তু হয় না। এই জন্য আপনাকে সঠিকভাবে জানতে হবে, কারণ ভবিষ্যৎটা আপনার অনেক উজ্জ্বল। আপনি দেশ এবং দেশের বাইরে সব জায়গায় কিন্তু রুগী দেখতে পারবেন, কারণ আপনি এখন সরকারিভাবে
আপনার ডাক্তারের লাইসেন্সটা যেভাবে দেওয়া হচ্ছে বা আমাদের যে গেজেট পাস হয়ে গেছে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আর এর জন্য কি করতে হবে, আমাদের সাধারণ প্যাথোলজিক্যাল যে জ্ঞানগুলো আছে, প্রদাহ কি, রিপেয়ার কি, এটা আমি আলোচনা করেছি। এবার টক্সিমিয়া, সেপ্টিমিয়া, ব্যাকটেরিমিয়া, এটাও আলোচনা করেছি বিগত ক্লাসে। আজকে চেষ্টা করব ডিজেনারেশন, নেক্রোসিস, গ্যাংগ্রিন এবং আলসার, অন্ততপক্ষে এই 4টা জিনিস আলোচনার চেষ্টা করব। যদিও বা আপনারা হয়তোবা আজকে যদি আমাদের রুটিনটা ওয়েবসাইট দেখে দেখেন, তাহলে এখানে অন্তত 2টো জিনিস বলা ছিল, ডিজেনারেশন এবং নেক্রোসিস, এই 2টো বিষয় নিয়ে আলোচনা করার কথা আমার স্যার বলছিলেন আমাকে। মানে লিঙ্ক আমি দেখলাম, তো আমি আরো 2টো টপিক আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি অন্তত 4টা টপিক আজকে আলোচনা করে যাব পরবর্তীতে আপনাদের সাথে। আমি এইখানে যদি কোনো প্রশ্ন থাকে লেকচার শেষে আপনার করবে। এখন যদি আপনি ভালোভাবে ডক্টর হতে চান, যদি আপনি আন্তর্জাতিক ভাবে, ইন্টারন্যাশনালি আপনি যদি রোগী হ্যান্ডেল করতে চান বা সেভাবে যদি নিজেকে গড়ে তুলতে চান, তাহলে প্যাথোলজিক্যাল বেসিক অফ ডিজিজ, এটা রবিন্স অ্যান্ড কটন, এই বইটা ছাড়া কিন্তু সম্ভব নয়। এই বইটা আপনাকে পড়তে হবে। এটা মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিস করে, একজন এমবিবিএস ডক্টর, তারা প্যাথোলজি নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য এই বইটা, এবং তারা এটা পড়ে। এবং আমিও চেষ্টা করছি এখানের কিছু জ্ঞান, এবং আমাদের হোমিওপ্যাথিতে আমরা বিগত সময় প্যাথোলজি যে বইগুলো পড়েছি এইগুলো, এবং দেখা যাচ্ছে আতিকুর রহমান স্যারের ক্লিনিক্যাল প্যাথোলজি যে বই 5th এডিশন, এরকম বেশ কিছু বই কিন্তু আছে যেটা আমি পড়ছি এবং আপনাদের সাথে সেই বিষয়গুলো আলোচনা করছি। এবং ইন্টারনেট থেকে যে তথ্যগুলো আছে, লেটেস্ট যে গবেষণা বিভিন্ন তথ্য আছে, সেই তথ্যগুলো কিন্তু উপস্থাপনের জন্য আমি সচেষ্ট রয়েছি এবং আমি সেভাবে আমার মডিউলটা সাজিয়েছি। এখন ডিজেনারেশন, ডিজেনারেশন এই বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো ডিজেনারেশন হলো কোষ। প্রত্যেকটা আমাদের শরীরে কোষ আছে। এই কোষ বা টিস্যু বা অঙ্গের ক্রমশ অবক্ষয় বা ক্ষয়। অবক্ষয় বললে হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না, কিন্তু ক্ষয় বললে কিন্তু সহজে বোঝা যায় যে ক্ষয় হচ্ছে। এখন এই ক্ষয়টা কেন হয়? এই ক্ষয়টা হয় বয়স, রোগ ও জিনগত কারণে। আর জিনগত কারণে যদি হয়, তাহলে শুধু কি জিনগত কারণ, এর সাথে পরিবেশগত কারণ এটাও থাকে। তাহলে ডিজেনারেশন বিভিন্ন অঙ্গ বা টিস্যুকে প্রভাবিত করতে পারে, যার মধ্যে আমাদের বিভিন্ন অঙ্গ রয়েছে। এখানে আমি কিন্তু একটা চোখের ছবি দিয়েছি, আপনারা বুঝতে পারবেন। তো এই যে ডিজেনারেশন রয়েছে, এটা আমাদের শুধুমাত্র যে চোখে হয় তা না, আমাদের সর্বশরীরে, আমাদের মস্তিষ্কে হয়, আমাদের হার্ট, হৃদয় হচ্ছে, আমাদের সমগ্র কঙ্কাল তন্ত্র সেখানে হচ্ছে, অবশ্যই চোখের ছবি দিয়েছে, চোখেও হচ্ছে। তাহলে মস্তিষ্কের কোন কোন জায়গায় আমাদের ডিজেনারেশন হচ্ছে, যদি এর কারণে কি কি রোগ হয়, কারণ আমরা সর্বোপরি আমাদের চিন্তা করতে হবে ডিজিজ, অর্থাৎ কোন রোগ। অর্থাৎ আপনি তো অদ্ভুত লক্ষণ, অনেকে বলে হোমিওপ্যাথিক চিকিৎসা কিসের, আমরা কিসের চিকিৎসা করি, আমরা লক্ষণে, এই লক্ষণটা কিসের বলেন তো, কেউ একজন বলেন। আমরা যে লক্ষণে ট্রিটমেন্ট করি, সেই লক্ষণটা কিসের লক্ষণ? রোগ অবস্থায় যে অস্বাভাবিক লক্ষণ। অস্বাভাবিক লক্ষণ, অস্বাভাবিক লক্ষণটা কি একটু কাইন্ডলি বলেন, অস্বাভাবিক বলতে কি বোঝেন? সুস্থ মানুষের যে লক্ষণগুলো দেখা দেয় সাধারণত, সেই লক্ষণ, রোগ অবস্থায় ওই লক্ষণগুলো না হয় বিপরীত যে লক্ষণ আসে সেটা অস্বাভাবিক। আপনি বলেছেন অনেকটাই যথার্থ। আর কেউ কি কোনো কিছু সংযোজন করবেন? ঠিক আছে, আমি আপনাকে একটু সহজ করে দিচ্ছি। আপনি যেটা বললেন সেটা ঠিক আছে, কিন্তু রোগ অবস্থায় আপনি বললেন কি লক্ষণ বলেন? অদ্ভুত লক্ষণ বা অসাধারণ একটা লক্ষণ। কিন্তু আপনি যদি সাধারণ লক্ষণ না জানেন, রোগের যদি সাধারণ লক্ষণ না জানেন, এটা যে ওই রোগের অসাধারণ লক্ষণ না সাধারণ লক্ষণ, আমরা সবসময় পিকুলিয়ার সিমটমকে খুঁজি। হোমিওপ্যাথিতে এমন কিছু লক্ষণকে খোঁজে যে লক্ষণগুলো তাকে আলাদা করে। এখন আপনি যদি ওই রোগের সাধারণ লক্ষণ না জানেন, তাহলে অসাধারণ লক্ষণ কি আপনি খুঁজে বের করতে পারবেন? একটু কাইন্ডলি বলতে হবে।
না স্যার, সাধারণ না জানলে অসাধারণটা খুঁজে বের করতে এই পারবো না। জন্যই তো আপনাকে ডিজিজ জানতে হবে, রোগ জানতে হবে। রোগ যদি না জানেন তাহলে আপনি রোগের সাধারণ লক্ষণ জানবেন না, আর সাধারণ লক্ষণ না বুঝতে পারবেন আমরা অসাধারণ লক্ষণ বুঝতে পারবেন না। তাহলে আপনাকে কি কি জানতে হচ্ছে? অর্গানন যদি পড়েন তাহলে আপনাকে প্রথমে মানুষটাকে জানতে হচ্ছে, মানুষের চরিত্রটাকে জানতে হচ্ছে। এখন এক একটা মানুষ এক এক রকমের হয়, এই বিষয়টাকে আপনাকে জানতে হবে। এর সাথে কি জানতে হচ্ছে? এর সাথে জানতে হচ্ছে আপনার অসাধারণ লক্ষণ জানতে হচ্ছে, সাথে ওই রোগের সাধারণ লক্ষণ জানতে হচ্ছে। তাহলে তিনটা বিষয় আপনাকে জানতে হবে অ্যাজ এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। কিন্তু এলোপ্যাথিক ফিজিশিয়ান তাদের কিন্তু এই অদ্ভুত লক্ষণ দেখার প্রয়োজন হয় না। তাহলে তাদের জন্য কিন্তু একটা ছাড় আছে, কিন্তু আপনার জন্য সেই ছাড় নেই। কারণ আপনার কাছে আসবে তাদের ফেরত রোগীগুলো। ঠিক আছে, আপনি এভাবে নিজেকে তৈরি করেন যে আপনাকে দেখতে হবে এমবিবিএস, এফসিবিএস, এফআরসিপিএস বা এমডি ডিগ্রি যারা করছে তাদের ফেরত রোগী আপনি দেখবেন। আপনি নিজেকে তাহলে সেইভাবে তৈরি করবেন না। আপনি চিন্তা করেন আপনাকে সবাই, সারা পৃথিবীতে সকল মেডিসিন ক্রিয়া হারায় যাচ্ছে, আপনার প্রত্যেকটা ওষুধে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এবং আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলে তাদের ওষুধ কাজ করবে না। এখন কাজ না করলে তখন কি করবে? মানুষ তো অটোমেটিক আপনার কাছে আসবে। সময় আসতে চলেছে যখন প্রত্যেকটা এলোপ্যাথিক ডক্টর প্রত্যেকেই হোমিওপ্যাথি ওষুধ খেতে বলবে, নির্দেশ দিবে। কেন দিবে? কারণ আপনি দেখেন, যদি মাটির কথা চিন্তা করেন, কিছু বছর আগে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হতো, তখন প্রচুর পরিমাণে মানুষ রাসায়নিক সার দিত। হঠাৎ করে আমাদের কৃষি বিপর্যয় হলো, তখন মাটিতে আর প্রাণ ও শক্তি নেই, জীবনী শক্তি নেই, যেটাকে বলে জৈব সার, জৈব উপাদান কমে গেল। তখন বলা হলো যে আপনার 5% যে জৈব সার বা প্রাণ শক্তি যেটা রয়েছে, এটা যদি আপনি মাটিতে না থাকে, আপনি যতই রাসায়নিক সার দেন না কেন সেটা কোনো কাজে লাগবে না। তদ্রূপ আমাদের শরীরে এই জৈব যে উপাদান, যে প্রাণশক্তি বা জীবনী শক্তি, এই জীবনী শক্তিকে গিয়ার আপ করতে পারে একমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন। এখন এই জন্য হোমিওপ্যাথিক মেডিসিন 5%-এর কোনো জায়গায় অন্য কোনো প্যাথির পক্ষে সম্ভব নয়, যার কারণে হোমিওপ্যাথি লাগবেই। এই জন্য আপনাকে প্যাথোলজি জানতে হবে। আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনাকে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই, কারণ আপনার কাছে রোগী আসবেই। আপনি শুধু নিজেকে তৈরি করেন, আর তৈরি করার জন্য আপনাকে সঠিকভাবে জানতে হবে। এখন আমাদের মস্তিষ্কের যদি কোনো ক্ষয় হয় বা ডিজেনারেশন হয়, তাকে আমরা কি বলি? আলজাইমার রোগ বলি। তারপরে হচ্ছে ডিমনেশিয়া। এই প্রত্যেকটা রোগের কিন্তু আলাদা আলাদা আপনাদেরকে জানতে হবে। বেসিক্যালি প্রত্যেকটা রোগের একটা সাধারণ লক্ষণ জানতে হবে এবং ওই রোগের জন্য অসাধারণ লক্ষণ আছে, সেগুলো আপনাকে জানতে হবে। এরপরে ডিজেনারেশন হলে আপনার মধ্যে কি তার মধ্যে কি তৈরি হয়? পার্কিনসন্স রোগের মতো নিউরো জেনারেটিভ রোগের দিকে নিয়ে যেতে পারে এবং তার মধ্যে বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এরপর হৃদয়ের যদি আপনার ডিজেনারেশন হয়, তখন হৃৎপিণ্ডের ডিজেনারেশন রোগ হলে আপনার হৃদরোগ, হার্ট ফেইলিওর, তারপরে স্ট্রোক ইত্যাদি হতে থাকে। এরপরে কঙ্কালের যদি ডিজেনারেশন হয় তাহলে আমাদের অস্টিও আর্থ্রাইটিস। এখন অস্টিও আর্থ্রাইটিস বা হাড়ের রোগ নেই, এই রোগের সংখ্যা কিন্তু খুবই কম। প্রত্যেকটা পরিবারে একজন না একজন হাড়ের সমস্যায় ভোগেই। অস্টিওপরোসিস, এরপরে গিটেবাত, এই ধরনের কিন্তু রোগ কি হয়? ডিজেনারেশনের কারণে হয়। এর সাথে সাথে চোখের বয়স বাড়ার সাথে সাথে তার ম্যাকুলার ডিজেনারেশন, এইটা কমন, মানে চোখের জ্যোতি কমে যাচ্ছে। এবং ক্যাটারেক্ট অর্থাৎ আমরা মনে করি ছানি, এই দুটো কিন্তু কমন একটা বিষয়। তো এই জিনিসটা কিন্তু আমাদের থাকছে এবং আমরা এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করব। এরপরে আমাদের কি হয়? ডায়াবেটিস বা কোষ বা এই যে টিস্যু আমাদের রয়েছে, এই টিস্যু কি করে আপনি একটু খেয়াল করেন। আপনাকে বলতে হবে আপনার জীবনযাত্রা, এই রোগগুলো কিভাবে হয়। ডায়াবেটিস হলে তখন শরীরের ডিজেনারেশন আপনার দেখা দিচ্ছে। তারপরে আপনার যে হৃদরোগ বা ক্যান্সার হলে কিন্তু তার মধ্যে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তার পরিবেশগত কারণ, যেমন আপনি দেখেন যদি দূষিত বায়ু হয়, যেটা আমি সার্জারি ক্লাসে বর্ণনা করেছিলাম যে আমাদের বায়ু দূষণ, তো রাসায়নিক বিষক্রিয়া, অতিবেগুনি রশ্মি, আমাদের ক্রমান্বয়ে আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে বেড়ে চলেছে। সাথে সাথে আলফা বিটা গামা, গামা রশ্মির অনেক রেডিয়েশন আছে। অত্যাধিক পরিমাণে আপনার এক্স রে করালে বা এই যে মেশিন ব্যবহার করা হচ্ছে, এর একটা রেডিয়েশন আছে। এই যে মোবাইলের রেডিয়েশন, এটাও কিন্তু একটা মারাত্মক রেডিয়েশন রয়েছে। এই মোবাইল ফোনের যে রেডিয়েশন, এর কারণে আপনার গ্যাংলিয়ান সিস বা টিউমার হচ্ছে, এখানে আমাদের
প্যারাটিড গ্ল্যান্ডের প্রবলেম হচ্ছে, কানের প্রবলেম হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, এমনকি পুরুষদের স্পার্ম কমে যাচ্ছে, এর অনেকগুলো কারণ কিন্তু মোবাইল ফোন একটা রেডিয়েশন। এই জন্য আমাদের রেডিয়েশনটাকে ভালোভাবে বুঝতে হবে। এরপর পরিবেশগত কারণ তো আমি বর্ণনা করলাম। এবার সেলুলার ডিজেনারেশন আমাদের কোষের কাঠামো ও কার্যকারিতার ক্ষতি হতে থাকে। এখন সেলুলার ডিজেনারেশন, টিস্যু ডিজেনারেশন, অঙ্গ ডিজেনারেশন বা জৈব ডিজেনারেশন, এই প্রত্যেকটা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন একটা টিস্যু, এই যে টিস্যু, এর কাঠামো কার্যকারিতা যদি ক্ষতি হতে থাকে, যেমন একটা হাত কাজ করছে না, তাহলে আমার নার্ভের নিউরোলজিক্যাল প্রবলেম হবে। তাহলে নিউরোলজিক্যাল প্রবলেম হলে তখন আপনার বয়স বাড়লে কিন্তু এখন হাত পা কাঁপে। তাহলে এভাবে যদি আপনারা দেখেন, যদি আমি এভাবে হাতটা কাঁপে, তাহলে কি হচ্ছে, আমরা এভাবে যদি কাঁপতে থাকে, অনবর কাঁপতে থাকে, তখন আমরা বলছি যে পার্কিনসন্স। তাহলে এই যে রোগগুলো রয়েছে, এই রোগগুলোর লক্ষণ আছে। এখন আপনি লক্ষণ দেখলেই বলতে পারবেন। এখন আমরা অনেক সময় বলি লক্ষণ বলেন, লক্ষণ বলেন, কিন্তু পরীক্ষার প্যাথোলজিক্যাল রিপোর্ট থাকলে তো অনেকগুলো লক্ষণই আপনি বলতে পারবেন। যে পার্কিনসন্স যদি হয় তাহলে তার মধ্যে হাত পা কাঁপবে। এখন কোন জায়গায় ডাক্তার মেনশন করে রাখছে পার্কিনসন্স, তখন আপনার তো বলার প্রয়োজন হবে না, আপনি চোখ খুলবেন, দেখবেন, আপনি বলবেন এই কাঁপা রোগটা আপনার কতদিন ধরে রয়েছে, তখন বলছে আপনি বুঝলেন কি করে, তখন আপনি তো রিপোর্ট দেখে নিছেন, আপনার জন্য সহজ না। তো এই জন্য আপনাকে বিষয়টা বুঝতে হবে। তার মধ্যে ক্লান্তি থাকে, ব্যথা থাকে, যেহেতু ডিজেনারেশন হাড়ের হলে টিস্যুতে ব্যথা হয়, প্রদাহ তৈরি হয়, তারপরে আপনার বিভিন্ন অঙ্গে ক্ষতিগ্রস্ত হয়, এবং এই ডিজেনারেশনের কারণে শেষে কি হয়, পরিণতিটা কি, মৃত্যু। এখন এর জন্য চিকিৎসা কি? আমরা যেহেতু চিকিৎসক, আমাদের অবশ্যই অনেক ওষুধ রয়েছে, এবং এই প্রত্যেকটা হোমিওপ্যাথিক মেডিসিন, যেটাকে আমরা বলতেছি সিমিলিয়ার না সিমিলিমাম, এই যে সিমিলিমাম যে মেডিসিন গুলো হচ্ছে, ওই ব্যক্তির জন্য ব্যক্তি স্বতন্ত্র ওষুধ। এই ওষুধগুলো গ্রহণের সাথে সাথে তার শরীরে এই সমস্যার সমাধান হতে থাকে, এবং এই জন্য আমাদেরকে ধাতুগত মেডিসিন প্রয়োগ করতে হবে। যদি আমরা ধাতুগত মেডিসিন প্রয়োগ করি, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হতে থাকবে। এবার নেক্রোসিস। নেক্রোসিস হলো কোষের মৃত্যুর কারণে টিস্যুর ক্ষয়। এখন এই সম্পর্কে আপনার একজন কেউ একটু বলুন তো, নেক্রোসিস সম্পর্কে। নেক্রোসিস সম্পর্কে কাইন্ডলি একজন একটু বলুন, দেখে আপনার একজন একটু বলুন। নেক্রোসিস হলো কোষের মৃত্যুর কারণে টিস্যুর ক্ষয়। এটা আমি বলেছি, এর বাইরে কিছু? স্যার বাইরে তো আর আমাদের জানা নেই। আমি বলি, দেখেন, নিক্রোসিস আমি তো এটা বললাম, এখানে দেখেন কোষটা, আপনার এই ছবিটা দেখেও বুঝতে পারেন। দেখেন এখানে কি হচ্ছে, একটা হাড়, এই যে একটা হাড় রয়েছে, এই হাড়টা দেখেন ভালোভাবে, এটা কি দেখা যাচ্ছে? আপনার একটু ছবিটা দেখে একটু বর্ণনা করবেন, আমি তাহলে আলোচনা করতে সুবিধা হবে। স্যার ছবি তো দেখতে পাই না। দেখা যাচ্ছে না? জি না স্যার। আর ছবি তো দেখা যাচ্ছে যে একটা মনে হচ্ছে যে পেলভিকের ওখানে একটা হাড় আছে এবং হাড়টার মানে কালার চেঞ্জ হয়ে গেছে, আর মনে হচ্ছে যে ওই জায়গায় কি একটা টাইপের ক্ষত বা আঁচড় হয়েছে এবং সেটা মনে হচ্ছে ছুটে গেছে, এই টাইপের মনে হচ্ছে। খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। আপনি ছবিটা খেয়াল করছেন, দেখেন আমি মনে করি কি এটা একটা লাইভ সেশন, আপনি যদি লাইভ সেশনটা যদি খুব সুন্দরভাবে দেখেন, আপনি কলেজে যেভাবে শেখেন না, এখানে কিন্তু সেম ভাবে শেখা যায়। আপনি যদি আপনার ভিডিওটা অন করেন, এই ক্লাসে দরকার নেই, যদি মনে করেন আপনারা পারবেন, চেষ্টা করেন, তাহলে অবশ্যই সম্ভব। তবে আপনারা যদি মনে করেন যে না, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তাহলে আপনারা বলবেন যে ক্লাসে যেভাবে বলেন সেভাবে কিন্তু আপনারা প্রশ্ন করবেন। তাহলে হবে কি, আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব, আমার জন্য সুবিধা হবে যে না, আপনাদের যে মনের কথাটা সেটা আমি বর্ণনা করতে পারবো, আপনার যে চাহিদাটা আছে সেটা জেনে আলোচনা করতেও কিন্তু আমার জন্য খুবই সুবিধা হবে। তবে যিনি দেখতে
যিনি দেখতে পাচ্ছেন না, কাইন্ডলি আপনি একটু দেখবেন এই ছবিতে, অর্থাৎ আপনার একটা স্ক্রিন আছে, সেখানে দেখেন এখানে খুব সুন্দরভাবে তো বর্ণনাই করা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি স্লাইডটা চেঞ্জ করলে আপনি বুঝতে পারবেন। তো আমি বলি এখন এখানে কি হচ্ছে, আপনারা যেটা একটু আগে বললেন এটা সম্পূর্ণরূপে ঠিক, বর্ণনাটা অনেকটাই ঠিক আছে। এখানে আমাকে একটা বিষয় দেখেন, এখানে দেখেন লাল হাড়ের এখানটা, আমি যদি দেখাই, এই জায়গা দেখেন লাল হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে তার মানে এই পর্যন্ত আপনার হাড়টা ঠিক আছে, এই পাশের অংশটা কিন্তু পুরোপুরি কি হয়েছে, এখানে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, বোন ডেথ, অর্থাৎ এখানে হাড়ের মৃত্যু ঘটেছে। বর্তমানে কিন্তু ডিজিজ আছে বোন ডেথ, যেমন আপনার করোনার পরে কিন্তু হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, 3 প্রকার ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। এই যে ফাঙ্গাল ইনফেকশনটা দেখা দেয়, এরপরে কি হয়, ফাঙ্গাল ইনফেকশনের পরে কিন্তু বোন ডেথ হচ্ছে। কেন হচ্ছে? প্রচুর পরিমাণে আপনার স্টেরয়েড মেডিসিন প্রয়োগ করা হয়েছে, এর কারণে কিন্তু হাড়ের মৃত্যু ঘটছে। এখন এই জিনিসটাকে আমরা নেক্রোসিসের আন্ডারে নিয়ে আসতে পারি এভাবে। নেক্রোসিস মানে কি? কোষের মৃত্যু। এখন কোষের মৃত্যুর কারণে টিস্যুর ক্ষয়, তাহলে হাড়ের ভিতরে এটা টিস্যু না, এটা কিন্তু টিস্যু। তাহলে এই যে টিস্যু, এর মধ্যে কি হচ্ছে? মৃত্যু হচ্ছে, এটাই নেক্রোসিস। এখন এখানে মূলত কি থাকে, এটা যে শুধুমাত্র আমাদের পেলভিক জয়েন্টে তা না, আমাদের সমগ্র জয়েন্ট এটা থাকতে পারে। আমাদের আঙ্গুলের পেশিতে হতে পারে, আমাদের ধমনীতে ব্লক হতে পারে, রক্তের প্রবাহের অভাব। নেক্রোসিসের মূল কারণ কি? এই জায়গাটা দেখেন এই পর্যন্ত রক্ত যাচ্ছে, সেই জন্য এটা লাল, কিন্তু এর পরে আর রক্ত প্রবাহিত হচ্ছে না। তাহলে নেক্রোসিসের মূল কয়েকটা বিষয় কি? রক্তের প্রবাহের অভাব, অর্থাৎ রক্ত যেভাবে যাবে সেই জায়গাটা যাচ্ছে না। ধমনীতে হলে ধমনীটা ব্লক হয়ে যাচ্ছে। এবার এটা সংক্রমণের মাধ্যমে হতে পারে, যেটা আমি বললাম, হোয়াইট ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, এবং ভাইরাস কি? করোনা ভাইরাস। তাহলে আমি এখানে কিন্তু অলরেডি বর্ণনা করে ফেলেছি, দেখেন ভাইরাস রয়েছে, এর সাথে কি ব্যাকটেরিয়া রয়েছে, যেমন টিউবারকুলোসিস। তাহলে এটা তো ব্যাকটেরিয়া। তাহলে এই যে টিবি, এখন টিবির যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াটা অনেক মারাত্মক। তাহলে আমার ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের প্রত্যেকটার কারণে কিন্তু আমার হাড়ের ক্ষয় হতে পারে, এবং এই হাড়ের ক্ষয় বা কোষের মৃত্যু, এইটাকে আমরা কি বলছি? এখন দেখেন সংক্রমণ, অবশ্যই তার শরীরে কিছু দেখা যাচ্ছে। এখন আমাদের শরীরে যখনই নেক্রোসিস হয় তখন তার মধ্যে এক প্রকার ট্রমা থাকে। এই ট্রমাটা কেন স্যার, হয়? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। এখানে হাতটা কি ডিসপ্লেস হয়ে গেছে, এরকম দেখা যাচ্ছে নাকি? অ্যাকচুয়ালি ডিসপ্লেসের জন্য এটা আমি দেখা যাচ্ছি না, এটা এই যে অংশটা ওইখানে হচ্ছে আপনার একটু বড় করা আছে, এই জায়গার এইটা, এই যে বোন এখানে লাল, এটা যদি আমি এভাবে দেখাই, এই জন্য আমি বোনটাকে আপনাকে পরবর্তীতে ক্লাস শেষে 3D মডেলের মাধ্যমে দেখাবো, বোনের সাথে বোন কিভাবে জয়েন্ট থাকে। ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, রোগের মূল বিষয়টা আপনি বুঝতে পারবেন, প্যাথোলজিক্যাল দিকগুলো বুঝতে পারবেন, এবং আপনাকে অ্যাডভাইসে কি কি লিখতে হবে সেটাও বলে দিব। ঠিক আছে? এই যে ছবিটা কাইন্ডলি একটু এখানে দেখেন, এই পাশটা সাদা দেখাচ্ছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আর এই পাশটা কিন্তু ওই একই জিনিস। এটা আপনি যদি দেখেন এখানে লাল, এই যে লাল অংশটা, এটাকে আবার বড় করে এখানে দেখানো যাতে বোঝা যায়, কারণ এটুক তো এর মধ্যে রয়েছে, এই পেলভিক এই বোনের সাথে ভিতরে রয়েছে। তো এখন আপনি কি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, একটা যে এলাকা, যে অঙ্গ বা যে অংশে হচ্ছে, এই অংশটা কি হচ্ছে, আপনার ব্যথা থাকবে। এখন ব্যথাটা কি সাধারণ ব্যথা না, ব্যথাটা তীব্র ব্যথা, স্পর্শের প্রতি সংবেদনশীলতা। অর্থাৎ আমি যদি মনে করি, এই যে কোনো একজন ব্যক্তি যদি বলে আমার সেখানে তীব্র ব্যথা করছে, স্পর্শ করতে দেয় না, খুব ব্যথা, আমি নড়তে চড়তে গেলে ব্যথা করে, খুব কালশিটে ভাব রয়েছে, তখন আমরা মেডিসিন কি চিন্তা করি বলেন তো, যদি আঘাত থাকে? খুব কমন মেডিসিন আর্নিকা, কমন মেডিসিন। তাহলে কমন মেডিসিন দিয়ে নেক্রোসিস রোগ নিরাময় করা সম্ভব? অসাধারণ রোগ যেটাকে বলতেছেন অনেক জটিল, কিন্তু এর জন্য সিম্পল আপনার মেডিসিন আর্নিকা।
যদি আপনি আঘাতের ইতিহাস দেখেন, ব্যথাটা তীব্র, ওই জায়গাটা কালশিটে ভাব হয়ে রয়েছে। এখন এই যে কালশিটে ভাব, এই কালশিটে ভাবটা এর মেডিকেল নাম কি আপনি কি বলতে পারবেন? মেডিকেল একটা নাম আছে, আমি এটা শেষে বলবো, আপনার মাথায় রাখবেন, যদি জিজ্ঞাসা করেন লাস্টে বলে দিব ক্লাস শেষে। এখন এই যে আমাদের ব্যথাটা দেখেন, তাহলে কি হচ্ছে, স্পর্শ প্রতি সংবেদনশীলতা, অর্থাৎ ছুঁইলে তার ব্যথা লাগছে, এর সাথে কি থাকছে, ওই জায়গাটা ফোলা ফোলা ভাব থাকে। এখন এই যে লক্ষণের সাথে আরো কিছু লক্ষণ থাকতে পারে, যেমন সেখান থেকে গন্ধ বের হতে পারে, দুর্গন্ধ হতে পারে, পচনশীল গন্ধ হতে পারে। এই পচনশীল যদি গন্ধ হয়ে যায়, তখন সেটা কিন্তু গ্যাংগ্রিনের দিকে চলে যাচ্ছে। আবার গ্যাংগ্রিন আর নেক্রোসিস কিন্তু প্রায় সেম সেম, অনেক জায়গায় কিন্তু দুটোকে সেমই বলা হচ্ছে, ঠিক আছে। এখন এই নেক্রোসিস এর তিনটা ভাগ রয়েছে, যেটাকে আমরা বলে থাকি শুষ্ক নেক্রোসিস, আর্দ্র নেক্রোসিস, গ্যাস নেক্রোসিস, এইভাবে বলা হচ্ছে, তিনটা ভাগ করা হচ্ছে। এবং চিকিৎসার ক্ষেত্রে মডার্ন মেডিসিনে তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, অ্যান্টিবায়োটিক ছাড়া তাদের ট্রিটমেন্ট নেই, এবং ইনজেকশন দেয়, হায়ার অ্যান্টিবায়োটিক দিল, ইনজেকশন দিল, পেডনিসনল থেকে আপনার মেথাডেক্স, এই ধরনের ইনজেকশন দিল, বিশেষ করে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য যেগুলো দেয়, সেগুলো এখানে অনেকে দিয়ে থাকে। এবং আপনার তারা কি করে, সার্জারি করে থাকে। এবং এইখানে বহুল প্রচলিত যেটা বর্তমানে, যে আপনার হাড়ের সমস্যা হচ্ছে, এই হাড়টা কেটে এখানে আপনার পাত বসিয়ে দেওয়া, এই বিষয়টা আমি আবার দেখাবো আজকে ক্লাস শেষে, আপনাকে দেখাবো, প্রত্যেককে দেখাবো। এবং তাদের আরেকটা থেরাপি আছে, যেটা হচ্ছে কি, অক্সিজেনের, যেহেতু অক্সিজেন এখানে কমে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে না, সেই জন্য অনেকে করা কি, হাইপারবোরিক অক্সিজেন থেরাপি বা হাইপারবারিক অক্সিজেন থেরাপি যেটা হচ্ছে, এই থেরাপির মাধ্যমে টিস্যুতে অক্সিজেন। Call from Dr. Sunil identified by Truecaller. তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, ধূমপান বা এই ধরনের যারা ধূমপান করে থাকে, তাদের জন্য কিন্তু এই ধরনের সমস্যা বাড়তে থাকে, অর্থাৎ ক্ষয় হতে থাকে, এবং ধূমপানের কারণে এই ধরনের সমস্যা হয়। এখন গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন একই জিনিস, একটু আগে যেটা বর্ণনা করলাম, এই বিষয়টাই কিন্তু নেক্রোসিস, অর্থাৎ গ্যাংগ্রিন হলো দেহের কোষের মৃত্যুর কারণে টিস্যুর ক্ষয় একটি অবস্থা, নেক্রোসিসও কিন্তু তাই। তাহলে আমাদের গ্যাংগ্রিন আর নেক্রোসিস কিন্তু সেম জিনিস, কোনো কোনো জায়গাটা আলাদাভাবে ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু মূলত একই। এবার গ্যাংগ্রিন কি, টিস্যুর মৃত্যুর কারণে টিস্যুর ক্ষতি বা পচন। এখন আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি, পচনের আগে অবস্থায় সেটা নেক্রোসিসের পর্যায়ে যাচ্ছে, কিন্তু দুটোটাই একই জিনিস, কোনো কোনো জায়গায় একই সেম বর্ণনা করা হচ্ছে। কিন্তু যেহেতু মেডিকেল টার্মে আপনার নেক্রোসিসের জন্য আলাদাভাবে মেডিসিন মেনশন করা আছে, গ্যাংগ্রিনের জন্য যেহেতু মেডিসিন মেনশন করা আছে, আমি মনে করি যখন সেটা গন্ধ হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, তখন আমরা সাধারণত এটাকে গ্যাংগ্রিন বলছি, আখ্যায়িত করছি, এবং তার আগ পর্যন্ত নেক্রোসিস হিসেবে কিন্তু তার ট্রিটমেন্টটা চলছে। এখন টিস্যুর মৃত্যুর কারণে টিস্যুর ক্ষতি বা পচন, এটা হচ্ছে। এরপরে আমার কারণটা কি, রক্তের সরবরাহ ব্যাহত, এটা হচ্ছে। থ্রোম্বোসিস, তারপরে আপনার বিভিন্ন সংক্রমণ হতে পারে, এর লক্ষণ কি থাকে, বা এর প্রকারভেদ একটু আগে বর্ণনা করেছি, যেমন আমার তিন প্রকার। প্রথমটা কি, শুষ্ক ড্রাই গ্যাংগ্রিন, ময়েশ্চার গ্যাংগ্রিন, গ্যাস গ্যাংগ্রিন, এই তিন প্রকার গ্যাংগ্রিন রয়েছে। এখন এর লক্ষণ কি, ব্যথা, নেক্রোসিসও ব্যথা, কিন্তু ওই জায়গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অন্য জায়গাটায়, এটা একটা জিনিস থাকে। আর তার ত্বকটা ফ্যাকাশে হয়ে যায়, রক্ত স্বাভাবিকভাবে তার শরীরে কমতে থাকে, বিশেষ করে হিমোগ্লোবিনটা কমতে থাকে, এবং শ্বেত রক্তকণিকায় ইএসআর লেভেলটা বেশি থাকে। রক্তে যদি দেখেন তাই ইএসআর বেশি পাবেন। সিবিসি করতে দিলে সব সময় গ্যাংগ্রিনের পেশেন্ট, নেক্রোসিসের পেশেন্টে কি থাকে, ইএসআর লেভেলটা হাই থাকে, স্বাভাবিকের থেকে বেশি থাকে। আর আপনার পুজ হলে গন্ধ থাকছে, এবং ঝুঁকির কারণে আপনার ডায়াবেটিস, ধূমপান বা উচ্চ রক্তচাপ, এইগুলো কিন্তু তার সাথে থাকছে, এবং দীর্ঘস্থায়ী এই গ্যাংগ্রিনটা কিন্তু অনেক দিন ধরে হতে থাকে এবং হয়। এখন এইটার যে লক্ষণগুলো বললাম, এখন গ্যাংগ্রিনের যেটা বিপদ কি, এটা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, এবং গ্যাংগ্রিনের রোগী মডার্ন মেডিসিন ট্রিটমেন্টে কিন্তু খুব সারে না, এবং তারা কিন্তু মারা যাচ্ছে।
হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে তারা দীর্ঘদিন বেঁচে আছে, এমন অনেক ইতিহাস আছে যাদেরকে ডেট দিয়ে দিয়েছিল মডার্ন মেডিসিন যে 3 মাস বাঁচবে বা 6 মাস, কেউ কেউ বলছে যে আপনার কাছে আর সময়ই নেই, কিন্তু সে কিন্তু এখনো বেঁচে আছে। এটাই আমাদের সফলতা, এটাই আমরা চাই আপনার প্রত্যেকে এই প্যাথোলজি গুলো জেনে আপনারা ট্রিটমেন্ট করেন এবং আপনাদের সুনামটা ছড়িয়ে পড়ুক দেশ বিদেশে। এখন এই যে গ্যাংগ্রিনের জন্য কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে অনেক অনেক ওষুধ রয়েছে, তবে তার কিছু জিনিস বলতে হবে, যেমন ডায়াবেটিস থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, ধূমপান যদি করে থাকে বাদ দেওয়াতে হবে, এবং যদি সে একবারে না করতে পারে তাকে বলতে হবে যে আপনাকে আস্তে আস্তে এটা কমায় আনতে হবে। এরপরে হচ্ছে তার হাই প্রেশার থাকলে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ হাই প্রেশার যখন থাকে তার মানে কি তার ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে, সিস্টোলিক ডায়াস্টোলিকের প্রবলেম হচ্ছে, এইগুলো তো আপনাকে জানতে হবে। এখন আপনি প্রেশার মাপছেন, কিন্তু আপনি যদি না জানেন সিস্টোলিকের ফাংশনটা কি, ডায়াস্টোলিকের ফাংশনটা কি, তাহলে তো আপনি মেডিকেল টার্মিনোলজি বুঝতে পারবেন না। বুঝতে না পারলে কিন্তু আপনাকে সেই সম্মানটা কিন্তু অন্যরা দিবে না। এখন এই গ্যাংগ্রিনের দেখেন এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর ওষুধ আছে, কেউ কি বলতে পারবেন আমরা গ্যাংগ্রিনের জন্য যে সাধারণ ওষুধগুলো বলে থাকি কয়েকটা ওষুধের নাম? লক্ষণ মিশ্র স্যার আর্সেনিক অ্যালবাম একটা। খুব সুন্দর। আর আরো স্বদেশ বিধানে যেগুলো লক্ষণে মিলে ভবিষ্যতে। খুব সুন্দর। দেখেন গ্যাংগ্রিনের জন্য আর্সেনিক অ্যালবাম খুব ভালো একটা মেডিসিন, তবে এর মধ্যে যে জ্বালা যন্ত্রণা এতটা মারাত্মক থাকে, এখানে ইফেক্টিভ মেডিসিন যেটা সুপার গ্রেড বা বাস্তবিক ট্রিটমেন্ট করে যেটা আমরা বেশি সফলতা পেয়েছি, তার মধ্যে সিকেলিকর অন্যতম। ঠিক আছে, মানে ফার্স্ট গ্রেডে আপনি লক্ষণ তো মিলাবেন, কিন্তু মাথায় আপনি খুব স্বল্প চিন্তায় 8-10টা মেডিসিন মাথায় রাখলে কিন্তু গ্যাংগ্রিনের ট্রিটমেন্টের জন্য আপনার হয়ে যাচ্ছে। এর কিছু কমন সিমটম আছে, এগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে, সিকেলিকর, আর্সেনিক অ্যালবাম, তারপরে আপনার আর মেডিসিনের মধ্যে ধরেন ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা কিন্তু আপনি যে মেডিসিনই দেন না কেন এটা কিন্তু বাহ্যিক প্রয়োগ করতেই হবে ওয়াশের জন্য, তাহলে দ্রুত সেরে যাবে। এবং ক্যালেন্ডুলা আপনি যদি মনে করেন কোষের সমস্যা হচ্ছে, আপনি কিন্তু 50 মিলিসিমাল পোটেন্সি খেতে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। তারপর সাইলেশিয়া দিতে পারেন, কার্বোভেজ দিতে পারেন, অবশ্যই লক্ষণ সাদৃশ্যে ল্যাকেসিস এটা তো আপনারা দিচ্ছেন। তারপরে আরো ওষুধ ক্যান্থারিস রয়েছে, তারপরে আপনার এই কয়টা মেডিসিন যদি আমরা অ্যাগারিকাস, তারপরে আপনার লক্ষণ সাদৃশ্যে যেগুলো আসবে সেগুলো তো আসবে, কিন্তু এই কয়েকটা মেডিসিন আপনি যদি মাথায় রাখেন আপনার জন্য কিন্তু খুব সহজ হবে। ভাইপার আছে, ঠিক আছে, অর্থাৎ এই অল্প কিছু এখন ড্রাই গ্যাংগ্রিন রয়েছে, ওয়েট গ্যাংগ্রিন মানে যেটা ভিজা ভিজা ভাব, ভিজা ভিজা ভাবের জন্য কিন্তু আপনি কিছু জিনিস রাখবেন, কিন্তু আপনার মাথায় কিন্তু অল্প কিছু লক্ষণ মাথায় রাখলে হলো। যেমন আর্সেনিক অ্যালবাম যদি হয় তাহলে গ্যাংগ্রিনের পেশেন্ট, কিন্তু তাহলে কি হচ্ছে সে সবসময় দেখবেন আর্সেনিক অ্যালবামের রোগী কিন্তু আপনার শুষ্ক গ্যাংগ্রিন মানে ড্রাই গ্যাংগ্রিন থাকবে, তাহলে শুষ্ক গ্যাংগ্রিনে ভুগবে এবং তার ক্ষেত্রে তার শরীরে অংশের জ্বালা যে জ্বলন মানে তার সহনশীলতা, অর্থাৎ এই বিষয়টা কিন্তু সমস্যা হবে। এবং আপনি আর একটা বিষয় খেয়াল করতে পারেন, যখন তার শরীরের মধ্যে তার পিপাসাটা আপনি দেখবেন, অবশ্যই আর্সেনিকের পেশেন্ট হলে আপনার পিপাসাটা খেয়াল করতে হবে। এবং তার আক্রান্ত স্থান কি আমরা সাধারণত কি করি, গরম যে জায়গাটা আর্সেনিক অ্যালবাম থাকছে সেটা কি আমরা গরম করে ওই যে স্থানটা থাকছে আমরা স্যাকের একটা ব্যাপার খেয়াল করব, তাহলে আমাদের লিডাম হচ্ছে না হাইপেরিকাম হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো যে ওই স্থানটা গরম করে লাগালে আক্রান্ত স্থানে আমার ব্যথা উপশম না আপনার খারাপ লাগছে। যদি এটা হয় মানে এইভাবে কিছু কিছু আপনার ফিজিক্যাল সিমটম গ্রহণ করতে হবে, আর কিছু আপনার মেন্টাল সিমটম নিতে হবে, আর কমন কিছু মেডিসিন মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই তার ট্রিটমেন্টটা শুরু করতে পারবেন। যদি আপনার প্রথম মেডিসিনে একদম 100% সিমিলিমাম হতে হবে এমন কোনো চিন্তা করার দরকার নাই। প্রথম এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্টে আপনার জাস্ট তাকে কিছুটা রিলিফ যদি আপনি দিতে পারেন, সেকেন্ড টাইম আপনি সুযোগ পাবেন। ঠিক আছে,
এই জন্য আপনাকে মেডিসিনাল যেমন রাখা লাগবে জ্ঞান, তদ্রূপ আপনি, কারণ এই ধরনের ট্রিটমেন্ট তো আপনি জানেন এটা 3 মাস 6 মাস ওষুধ খেতেই হবে, এবং আপনি রুগী ম্যানেজমেন্ট শিখতে হবে। তাহলে হবে কি আপনি খুব সহজে এই রুগী ট্রিটমেন্টটা করতে পারবেন। আপনারা এই দেখেন যে চিত্রের ত্বকের মাঝখানে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পাবেন। এরপরে আলসার। এখন আলসার তো আমরা প্রত্যেকেই জানি। এখন আলসার হলো পাকস্থলী বা ছোট অন্ত্রের অভ্যন্তরীণ যে আস্তরণ, এই আস্তরণের মধ্যে যে ক্ষতটা হচ্ছে সেটাই হচ্ছে আলসার। এখন আমরা এই যে আলসার হচ্ছে এর অন্যতম কারণ কি আপনারা কেউ একটু বলবেন? আপনারা যেটা জানেন সেটাই বলুন। স্যার, অনিয়মতান্ত্রিক জীবনযাপন এবং তার ডাইজেস্টিং সিস্টেমে যখন প্রবলেম দেখা দেয় সে সময়, এবং হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল বা ধূমপানের জন্য, এইটুকু। খুবই সুন্দর। আপনি যেটা বলছেন সেটা সম্পূর্ণরূপে ঠিক আছে, তবে আমি যদি একটু সহজভাবে বলি, দেখেন আমাদের শরীরে কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের হজম করায়। তার মধ্যে পেপসিন, ট্রিপসিন এ ধরনের বলেন তো এগুলো কি? পেপসিন, ট্রিপসিন আমাদের বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে এগুলো থাকছে, যেগুলো আমাদের হজম ক্ষমতাকে বাড়াচ্ছে। এই পেপসিন উপাদানটাকে কমায় ফেলছে কি আপনার এইচ পাইলোরি, এক প্রকার ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় হেলিকোব্যাকটেরিয়া বা ব্যাক্টর, যে যেভাবে বলে। দেখেন আমি এখানে উল্লেখ করেছি আমাদের শরীরে দেখেন একটি অ্যাসিড পেপসিন অতিরিক্ত উপাদান হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ অথবা ব্যথানাশক ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে হতে পারে। তাহলে অনেকে যদি মনে করে যে ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়, এটা তো আমরা জানি, কিন্তু ব্যথার সাথে সাথে গ্যাসের ওষুধ দেওয়া হয়। এখন গ্যাসের ওষুধ খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়। দীর্ঘমেয়াদী যদি কেউ গ্যাসের ওষুধ খায় তাহলে তার অবশ্যই আলসার হবে, এটা আপনি জেনে রাখেন। এখন দীর্ঘমেয়াদী খেলে তার মধ্যে অ্যাসিড, বিশেষ করে পেপসিন, ট্রিপসিন, এটা কিন্তু প্রচুর পরিমাণে কি হতে থাকে, ওর ক্ষতি হতে থাকে। এটা যে শুধুমাত্র ওষুধের কারণে হয় তা না, আপনার পানি খাওয়ার নিয়ম কানুন পরিবর্তনেও কিন্তু এটা হয়। এটা আমি ক্লাস শেষে যখন আপনার ভিডিও দেখাবো 3D অ্যানিমেশন, তখন আমি এটা বর্ণনা করলে আপনি বুঝতে পারবেন। তাহলে কি হচ্ছে, আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকছে, এই অ্যাসিড সঠিক মাত্রায় যদি না থাকে, এর মাত্রা পরিবর্তন হলে আলসার হয়ে যায়। এটা হতে পারে অতিরিক্ত বা অত্যধিক পরিমাণে কমে যাওয়া, দুটোর ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হবে। কারণ অত্যাধিক পরিমাণে কমে গেলে আপনি ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হবেন, আর অত্যাধিক পরিমাণে বেড়ে গেলে ওই যে অ্যাসিড ফর্ম করতেছে ওইটাই তো আপনার ওই জায়গাটাকে ক্ষত করে দিবে। কারণ আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে যে রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা যদি বাইরে আনা হয় আপনার পাথর পর্যন্ত গলায় দেয়। তাহলে এতটা পাওয়ারফুল অ্যাসিড, এবং সেই যে আস্তরণটা আপনার সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের ভিতরে যে আস্তরণ রয়েছে, ওই আস্তরণটা এতটা মজবুত যে ওই অ্যাসিড আপনার কোনো ক্ষতি করছে না, কিন্তু ওই অ্যাসিডের এক ফোঁটা যদি আপনি বাইরে দেন তাহলে আপনার পাথর গলে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনারা একটু খেয়াল করবেন আপনাদের প্র্যাকটিক্যালে এগুলো নিয়ে রসায়ন ক্লাস অনেক সময় এখন তো আসলে প্র্যাকটিক্যাল হয়ই না। তো আপনারা যদি কখনো নেটে আপনারা এই সকল নিয়ে ক্লিক করে দেখবেন, লিখবেন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এর যে ব্যাপারগুলো, এগুলো যখন আপনারা নেটে সার্চ দিবেন তখন কিন্তু অনেক সহজে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন যে এটা কিরকম। এরপরে দেখেন শুধুমাত্র ব্যথানাশক ওষুধের মধ্যে আপনার অ্যাসপারিন বলা হচ্ছে এই ধরনের, তারপরে ন্যাপ্রোক্সেন যে ব্যথানাশক ওষুধ রয়েছে, এমনকি আপনার নাপা এক্সট্রা যেটা বলা হচ্ছে, এইগুলো খেলে কিন্তু একটানা খেয়ে গেলে আপনার এই আলসার হয়ে যায়। কিন্তু এটা আপনি সরাসরি বলতে পারবেন না রোগীকে, কিন্তু আপনাকে বলতে হবে তাদের ভাষায়। অর্থাৎ আপনি একটা মেডিসিন, তার প্রত্যেকটা মেডিসিন যখন তৈরি হচ্ছে তখন এর ডোজ লেখা আছে। এখন হচ্ছে মিনিমাম ডোজ, ম্যাক্সিমাম ডোজ, একজন মানুষ যদি ডোজ, ওভারডোজ সাইড ইফেক্ট, মেডিসিনাল সাইড ইফেক্ট, এই দুটো কিন্তু বর্ণনা থাকে। আপনাকে প্রত্যেকটা মেডিসিন ওইটা জানতে হবে। ওদের ওয়েবসাইট থেকে যখন আপনি দেখাই দিবেন, যেমন মিডেক্স, এটা হচ্ছে আপনার এমবিবিএস ডক্টর বা এলোপ্যাথিক ডক্টরদের সব থেকে বড় একটা বাংলাদেশের প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি সকল এলোপ্যাথিক ওষুধের তথ্য পাবেন। ওখান থেকে আপনি কিন্তু এই ওভারডোজ, সাইড ইফেক্ট এগুলো দেখতে পাবেন।
তারপর ওইখান থেকে যদি বর্ণনা করেন তখন কিন্তু সেটা মানুষ গ্রহণ করবে, কারণ ওটা তো ওই ওষুধে রয়েছে, কারণ ওখানে ওষুধের ছবি রয়েছে, ওষুধের কয় টাকা দাম রয়েছে। আপনি যখন ওগুলো দেখাবেন, আপনি এই ওষুধ খান তো, হ্যাঁ এই ওষুধ খেয়ে দেখেন এই ওষুধের এই পার্শ্ব প্রতিক্রিয়া। এখন আপনার শরীরে যে লক্ষণগুলো আছে সেটা তো ওই ওষুধের লক্ষণ। এখন ওই ওষুধের লক্ষণ কাটাতে তো আমার সময় দিবেন, আপনার মূল রোগের তো ট্রিটমেন্ট করবো, কিন্তু আগে তো ওইটাকে আগে নিরাময় করতে হবে যেটা আপনি ক্ষতি করে আনছেন। তাহলে কি হলো, রুগী ম্যানেজমেন্ট হলো, আপনার ভোকাল টনিক ব্যবহার করতে হবে। ভোকাল টনিকের মাধ্যমে আপনাকে কনভিন্স করতে হবে রুগীকে, তাহলে কিন্তু রুগী থাকবে। নাহলে কিন্তু এই ধরনের রোগী যেহেতু সে এলোপ্যাথিক ওষুধ খেয়ে তার তো অবশ ছিল, আপনি তো অবশটাকে কি করতেছেন, ঠিক করে ফেলতেছেন না, অবশের জায়গাটা রাখছেন না। অবশটাকে আপনি যখন অবশ বোধ কমে যাচ্ছে, তার তো ব্যথা বোধ তৈরি হবে। এখন আপনি তো বুঝতেছেন, ওষুধ দিচ্ছেন, ব্যথা বেড়ে গেছে, রোগী বললো ডাক্তার সাহেব আপনি কি ওষুধ দিলেন, আমার তো ব্যথা বেড়ে গেছে, আগে তো এত ব্যথা ছিল না। এখন প্রথম দিন আসছে, ডাক্তার সাহেব আমাকে বাঁচান, আমি মনে হয় বাঁচবো না। কিন্তু পরের দিন বলতেছে, তার কথা টোনে বুঝতে হবে আপনার মেডিসিন কাজ করেছে, আপনি তো ওষুধ বাড়াবেন না, আপনি ফাইটম দিবেন। এখন ফাইটম দিবেন, এগুলো তো আপনার অবজারভেশন স্কিল। এই অবজারভেশন স্কিল ডেভেলপ করতে গেলে আপনার প্যাথোলজিক্যাল জ্ঞান দরকার আছে। আপনি এগুলো যদি না খেয়াল করেন, আপনি কিন্তু যদি একজন ভালো ডাক্তার হতে হয় তাহলে তো প্যাথোলজি জানতে হচ্ছে, কারণ আপনি সার্জিক্যাল পেশেন্ট দেখবেন, সেজন্য আপনার সার্জিক্যাল জ্ঞান, সার্জারির যে সাবজেক্টের জ্ঞান, এটা সম্পূর্ণরূপে আয়ত্ত করতে হবে। সাথে আপনাকে গুড অবজারভার হতে হবে। গুড অবজারভার হতে গেলে হ্যারিংস ল অফ কিউর, কেন্টের 12 অবজারভেশন, জর্জ ভিতলকাসের 22 অবজারভেশন, এই কয়টা জিনিস আপনার জানতেই হবে। আজকে আপনার যারা থার্ড ইয়ারে আছেন তারা এই বিষয়ে খেয়াল করেন যে আপনার এই বিষয়গুলো ভালোভাবে শিখবেন। আর যারা ফোর্থ ইয়ার পাশ করে যারা আপনার প্র্যাকটিস লাইফে আছেন ডক্টরে, তাহলে আপনাকে অবশ্যই রুগী দেখতে গেলে এই জিনিসগুলো না জানলে কিন্তু হবে না। এখন রুগী বলবে আমার পেটে ব্যথা করছে, এখন আপনার অ্যাবডোমিনাল রিজন, পেটটাকে কয়টা ভাগে ভাগ করা হয়, আপনি যদি সেটা না জানেন আপনি কি করবেন? আপনার ইলিয়াক কোনটা, কোন অংশের কি নাম, সেগুলো তো আপনাকে জানতে হবে। তারপরে রুগীর ক্ষুধামন্দা রয়েছে, এখন ক্ষুধামন্দাকে আপনি ইংরেজিতে কি লিখবেন? লস অফ অ্যাপিটাইট, আপনাকে প্রেসক্রিপশন লিখতে হবে লস অফ অ্যাপিটাইট। এরপরে আপনি তার মধ্যে ক্লান্তি রয়েছে, আপনি ফ্যাটিক লিখতে হবে। এইভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। এরপরে আপনি মেডিসিন একটা ডোজ দিবেন, মেডিসিন দিবেন। এইভাবে কিন্তু আপনি যখন পূর্ণাঙ্গ একটা প্রেসক্রিপশন দিবেন, সাথে বলবেন যে এই ওষুধটা আপনি কতদিন খেতে পারবেন, আপনি 7 দিন বা 15 দিন খেতে পারেন, 15 দিন পর আপনি আসবেন। এইভাবে কিন্তু আমরা যখন রুগী দেখবো এবং এভাবে যখন আস্তে আস্তে আমরা সকলকে তৈরি করবো, ইন্ডিয়াতে কিন্তু হিউজ পরিমাণে আছে। আপনি প্রেসক্রিপশন দিলে আপনার মেডিসিনের ডোজ তৈরি করে তারা দিয়ে দেয়, কিন্তু সরাসরি মেডিসিন দেয় না। আমাদের সেই জায়গাটা তৈরি করতে হবে। ইন্ডিয়াতে মডার্ন মেডিসিনের পাশে একই হসপিটাল হোমিওপ্যাথিক ডাক্তাররাও দেখে, তারাও প্রেসক্রিপশন করে, আমরা কিন্তু করি না। আমাদের ওই জায়গাটা আসতে হবে, তাহলে আমরা ইন্টারন্যাশনালি রুগী দেখার সেই যোগ্যতা অর্জন করব। তাহলে এই ক্ষুধামন্দা থাকছে, এর সাথে কি থাকতে পারে? তার কালো পায়খানা হতে পারে। কালো পায়খানার জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণ মেডিসিন রয়েছে। তো এই জায়গা পেপটিক আলসারের কি হয়, আমাদের যে পেটের যে অংশগুলো আছে ডিওডেনাম, এখন আপনাকে ডাইজেস্টিভ চ্যানেল যদি না জানেন তাহলে তো আপনি আলসার ট্রিটমেন্ট করতে পারবেন না। তো গ্যাস্ট্রিক আলসার হলে তার ডিওডেনামের কোন জায়গা হচ্ছে, ইলিয়াকে কোথায় হচ্ছে, না তার রেকটামের প্রবলেম হচ্ছে, কনস্টিপেশন তো থাকবেই। তো কনস্টিপেশনটা কতদিনের, দীর্ঘদিনের না কম দিনের, এই বিষয়গুলো তো আপনাকে জানতে হবে। এবং এগুলো যদি জানেন তাহলে আপনি খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারবেন। পেপটিক আলসার, তারপরে অ্যাসোফেজিয়াল আলসার বলা হচ্ছে, এটা একটা ভাগ আছে। তো এই যে ছোট ছোট বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমার ক্লাসটা যদি আপনারা রেগুলার নিয়মিত করেন, আস্তে আস্তে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আপনারা কিন্তু প্রশ্ন করতে পারবেন, এবং সেই বিষয়টা আমি আলোচনা করব পরবর্তীতে। এবং আলসারের রোগীকে অবশ্যই আপনি অ্যালকোহল খেতে মানা করবেন। এখন আপনার বলতে পারেন যে বাংলাদেশে আমরা তো অ্যালকোহল খাই না, ঠিক আছে, ও তো ইন্ডিয়ারা খায় বা বাইরের দেশে খায় বা অন্য কোনো দেশে খায়, বাংলাদেশে খায় না, ঠিক আছে, বাংলাদেশে অ্যালকোহল খায় না, কিন্তু কোমল পানীয় তো খায়। তো কোমল পানীয় যে আলসার তৈরি করে, ওটা পেটে যে ক্ষতি করে, এটা তো তাকে জানান যে কোনো প্রকার কোমল পানীয় আমাদের খাওয়া উচিত নয়, কারণ এটা আমাদের শরীরে মোটেও ভালো না। যদি আপনার খাওয়াতে হয় একটা ডাব কিনে খাওয়ান, কিন্তু বলবেন ডাবের দাম তো 1 পিসে 200 টাকা পর্যন্ত বিক্রি হয়, তাহলে কি করব? তাহলে আপনি লেবু পানি খাওয়ান, জিরা পানি খাওয়ান, নিজে বাড়িতে বানায় খাওয়ান, কাজ করবে। একটা শরবত খাওয়ান, তাতে কাজ করবে। তো এইভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে লাইফ স্টাইলকে পরিবর্তন করতে হবে, কারণ এই আলসার এগুলো কিন্তু লাইফ স্টাইলের কারণেই হচ্ছে বর্তমানে। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিসঅর্ডার,
এইটা আসলে আগামী ক্লাসে আরো আলোচনা করব। তাহলে কি ছোট একটা বাচ্চা থাকতেছে, অর্থাৎ এর মধ্যে বৃদ্ধি থাকছে, বিকাশের যে ধারণা রয়েছে, এর মধ্যে বিভিন্ন ব্যাধি রয়েছে। কারণ দেখেন, একটা মানুষ শারীরিক আকার, তার উচ্চতা, অর্থাৎ বিএমআই অনুসারে তার ওজন, উচ্চতা এবং ওজন সঠিক আছে কিনা সেটা খেয়াল করতে হবে। তারপরে তার মধ্যে শারীরিক গ্রোথ কেমন হচ্ছে সেটা দেখতে হবে। সে বয়স অনুসারে কি বেশি ছোট, এই ছোট থাকছে কিনা, তাকে আমি বলতে পারি টার্নার সিনড্রোম। এটা একটা মারাত্মক একটা ডিজিজ হিসেবে আছে টার্নার সিনড্রোম, কিন্তু এলোপ্যাথিতে তেমন ট্রিটমেন্ট নাই। তারপরে বলা যায় প্রোডার উইল সিনড্রোম, এই ধরনের এক সিনড্রোম রয়েছে, এই ধরনের রোগ রয়েছে। এগুলো কিন্তু হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট রয়েছে, মডার্ন মেডিসিনে কিন্তু তারা হাত তুলে বসে রয়েছে, কিন্তু ট্রিটমেন্ট নাই। এবং আপনি দেখেন মানসিক বিভিন্ন সমস্যা হয়, যেমন বুদ্ধি বৃত্তিক প্রতিবন্ধকতা তার তৈরি হচ্ছে। তারপর অটিস্টিক বাচ্চা যত প্রকার আছে, তারপরে অটিজম যেটা বলা হচ্ছে স্পেকট্রামা ডিসঅর্ডার, তারপর ডাউন সিনড্রোম, এটা প্রচলিত এবং অনেকেই বর্তমানে ডাউন সিনড্রোমে ভুগছে। বর্তমানে অনেকের যারা এই অটিজম দেখে তারা বলে যে বর্তমানে ডাউন সিনড্রোমের পেশেন্ট অনেক। তো এই যে বিষয়গুলো, আপনি যদি ওই রোগের সাধারণ লক্ষণ না জানেন, অসাধারণ লক্ষণ না বুঝলে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারবেন না। এই জন্য আপনাকে এই বিষয়গুলো খুব জানতে হবে। এবং আপনাকে এই রোগের জন্য হোমিওপ্যাথি কি কি ওষুধ আছে, এলোপ্যাথিতে কি কি ওষুধ আছে, তারা কি কি থেরাপি ব্যবহার করে, ওই রোগের জন্য তাদের ট্রিটমেন্টটা কি, এটা জানতে হবে। এবং প্রত্যেকটা রোগের প্রত্যেকটা ট্রিটমেন্টের সাথে আপনাকে পুষ্টিকর খাদ্য অর্থাৎ সুষম খাবারের একটা চার্ট দিতে হবে, প্রত্যেকটি আপনাকে জানতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। তো আমার আলোচনা এখানে শেষ। এবার প্র্যাকটিক্যালি আমি আপনাদের 3D মডেলের মাধ্যমে এটা দেখাবো। তারপরে আমার মনে হয় আপনার প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ঠিক আছে, দাদা রেকর্ডিং অফ করে দেবো কি? না না না, আমি স্যার কালশিরার ইংলিশটা কি সর নাকি স্যার? হ্যাঁ বলুন। কালশিরার ইংলিশটা বলতে চাইছিলেন স্যার? আপনি বলুন বলুন, মনে করুন। সর স্যার? না না না, এটা একটা মেডিকেলি আপনার নাম রয়েছে, আপনারা একটু চিন্তা করেন, আমি অবশ্যই বলবো, আপনারা ভাবেন। কারণ আমি ভাবছি যে আমাদের ক্লাসটা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করতেছি, যে একটু ইউনিক করার জন্য। আপনারা সিদ্ধান্ত নেবেন যে আজকেই বলতে হবে তা না, এটা একটা খুব সুন্দর একটা মেডিকেল নাম আছে, যেটাকে আমরা কালশিটে ভাব মেডিকেলে এটাকে আপনার একটা নাম দেওয়া আছে, এবং ওই নামে কিন্তু আপনাকে প্রেসক্রিপশন করতে হয়। আপনারা একটু চিন্তা করেন, না হলে আপনারা আজকে নেট ঘাটবেন, আগামী ক্লাসে আপনারা বলবেন, আমি বলে দিব যদি আগামী ক্লাসে না খুঁজে পান। এবার দেখেন আলসার, তাহলে আমাদের আগে জানতে হবে ডাইজেস্টিভ সিস্টেম। আমি ডাইজেস্টিভ সিস্টেমটা করে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করি। আর কারো কোনো প্রশ্ন আছে? The autonomic nervous system controls contractions of the alimentary যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ঠিক আছে, আপনাদের প্রশ্ন নেই, আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে ডাইজেশনের যে বিষয়টা আছে আমি সেটা দেখাই, ক্লাস শেষ করে দেব। তবে এই ক্ষেত্রগুলো হয় কি, আপনারা দেখেন তো এবার দেখা যাচ্ছে কিনা, কাইন্ডলি একটু বলুন তো। digestion begins when food is taken through the mouth. ডাইজেস্টিভ সিস্টেম কি হচ্ছে, আপনি যখন একটা খাবার খাচ্ছেন তখন আমাদের ওই খাবারটা কি হচ্ছে,
ভিতরে ঢুকছে। এবার এই সময় দেখেন এই মন্ডটা কিভাবে ঢুকছে, মন্ড আকারে ঢুকছে, যত চাবাবে সালাইভার মাধ্যমে এটা হবে। এখন এই ঢোকার সাথে 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 আপনার ভিতরে যখন যাচ্ছে পেটের ভিতরে ঢুকে যাচ্ছে, দেখেন এই পাকস্থলীতে ঢুকে গেল। এই পাকস্থলীতে যখন ঢুকে গেল, এই যে জুস, এই যে জুসটা তৈরি হচ্ছে, এইখানে যদি কোথাও ছিদ্র হয়ে যায় সেটাই আলসার হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, সবকিছু রয়েছে। এরপরে দেখেন এইটা আস্তে 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 কোথায় যাচ্ছে, এই নারীটাকে কি বলা হয় সেটা আপনাকে জানতে হবে। এই টোটাল মেকানিজমকে জানতে হবে, প্যাথোলজিক্যাল জ্ঞানটাকে জানতে হবে। এবার এই ছোট ছোট অংশগুলো কিভাবে খণ্ডিত হচ্ছে, এই অংশগুলো কিভাবে আমাদের প্রোটিনটা অ্যাবজর্ব হয়, এই টোটাল বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। যখন আপনি 3D মডেলে দেখবেন, এরপরে কিন্তু এটা ওয়েস্ট হিসাবে যাওয়ার পরে আপনাদের স্মল ইন্টেস্টাইনের থেকে লার্জ ইন্টেস্টাইনে যাওয়ার পরে এটা কিন্তু মল হিসাবে বের হয়ে যাচ্ছে। এই টোটাল বিষয়টা কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে হচ্ছে। এবার ডাইজেস্টিভ সিস্টেমে যখন এই বিষয়টা আমরা বুঝবো, তাহলে আমাদের কি করতে হবে, আগে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থেকে আসলে 3D মডেল নিয়ে আপনাদের ক্লাসগুলো করাবো আমি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখানে তো অনেকগুলো টপিক রয়েছে, এখানে দেখাতে গেলে একটু সময়ের ব্যাপার, কারণ এখনো এই সফটওয়্যারটা আমার পুরোপুরি মানে অ্যাকুরেট সম্পূর্ণ সব বিষয় এখনো দেখে পারি নাই। এবারে দেখেন, দেখা যাচ্ছে জি এইটাই স্যার। মডেল। এবার দেখেন, আপনি দেখেন এখানে আমাদের যে মুখ রয়েছে, এবার ডাইজেস্টিভ অ্যানাটমির মধ্যে দেখেন আমাদের অর্গান কয়টা রয়েছে বলেন তো। এখানে আপার এলিমেন্টারি ক্যানেল এটা একটা থাকছে, লোয়ার এলিমেন্টারি ক্যানেল এটা একটা থাকছে, এবং অ্যাক্সেসরি অর্গান থাকছে। অ্যাক্সেসরি অর্গানের মধ্যে আমার এই যে এর সাথে কিন্তু আপনার দেখেন অ্যাক্সেসরি অর্গানের মধ্যে আপনার বেশ কিছু অংশ রয়েছে। সেটা যদি আমরা মনে করি, এই যে অ্যাক্সেসরি অর্গানের মধ্যে দেখেন ডাইজেস্টিভ অ্যানাটমির মধ্যে কিন্তু আপনার এই যে মুখের যে অংশ, নীল রঙের যে অংশটা দেখছেন না, এই জিনিসগুলো কিন্তু থাকছে। তাহলে এইখানে কি থাকছে, এটাকে বলা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, যেখানে আপনি একটু আগে দেখলেন একটা রস বের হলো। তাহলে এই যে রসটা বের হলো স্যালাইভারি গ্ল্যান্ডের থেকে। এখন স্যালাইভারি গ্ল্যান্ড এখানে আমরা সংক্ষেপে বলি প্যারোটিড গ্ল্যান্ড। কথায় কথা অনেক সময় মুখ এই জায়গায় ফুলে যাচ্ছে, এখানে টিউমার হচ্ছে। বর্তমানে অনেক মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলে এই প্যারোটিড গ্ল্যান্ড, যে স্যালাইভারি গ্ল্যান্ড, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এখন এই যে গ্ল্যান্ডটা রয়েছে, দেখেন আমি যদি এই বিষয়টাকে দেখি, দেখেন এইটার রং কেমন, আপনাকে এটা দেখতে পাচ্ছেন? দেখেন, এবার দেখেন এই বিষয়টা আমি নিয়ে আসলাম, প্যারোটিড গ্ল্যান্ড দেখতে কেমন। এবার আপনি যদি দেখেন এই বিষয়টা আস্তে আস্তে যদি আমি বড় করি, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। এই বিষয়ে যদি আমরা 3D মডেলের মাধ্যমে যদি এভাবে দেখি, তাহলে প্যারোটিড গ্ল্যান্ড দেখতে কেমন আপনারা দেখলেন। এবার যদি আমি এটাকে কাট করি, এটা দেখা যাচ্ছে। এবার আমি এর টোটালটা রিফ্রেশ ভিউতে যদি নিয়ে আসি, তাহলে প্যারোটিড গ্ল্যান্ডটা থাকছে এখানে। এরপরে আপনার যে আমার লিভার থাকছে, লিভারে বিভিন্ন ডিজিজ থাকতেছে। এবার লিভারে কয়টা পার্ট থাকছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এক এক করে আলোচনা করব। এবার লিভারে যদি আমি অন্য জিনিসগুলো যদি আমি হাইড করে দেই, তাহলে দেখেন লিভারকে যদি হাইড করে দিচ্ছি, দেখেন লিভার নিচে আমাদের তখন গল ব্লাডার থাকছে। এখন গল ব্লাডার এভাবে যদি আমি মনে করি, আমরা যদি এভাবে একটু শিখি, তাহলে আমার মনে হয় খুব ভালো করে আমরা অর্গানটা জানতে পারবো, এবং অর্গান বুঝতে পারলে আমরা প্যাথোলজিক্যাল জ্ঞান বুঝতে পারবো, মেডিসিনাল ইফেক্টটা বুঝতে পারবো। আপনারা আমার সাথে সহমত কিনা বলেন? জি স্যার। তো এইভাবে আপনার যে পার্টটা আছে সেটা আপনারা একটু কাইন্ডলি পড়বেন। পড়লে হবে কি, আমার আলোচনা করতে সুবিধা হবে। কারণ লিভারের আমার কয়টা লোব আছে, রাইট লোব, লেফট লোব। এবার লিভারের যে অ্যানাটমি আছে এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবার দেখেন আমার আপার এলিমেন্টারি ক্যানেলের মধ্যে কি আসতেছে, মুখের থেকে এই সোজা এই যে নীল অংশটা আসতেছে। যদি আমি আলাদা করে ফেলি, অন্যান্যগুলো আলাদা করে দিই, দেখেন এই অংশটা দেখেন, দেখা যাচ্ছে কি যে নীল রঙের,
জি স্যার। এটাকে বলা হচ্ছে আপার এলিমেন্টারি ক্যানেল, ঠিক আছে? এই যে এখন এই যে আপার এলিমেন্টারি ক্যানেল, এখানে উরাল ক্যাভিটি অর্থাৎ আপনার মুখে খাচ্ছে, তার ক্যাভিটি সিস্টেম, এবং এইখান থেকে শুরু হচ্ছে, মুখের থেকে চলে যাচ্ছে। এই প্রত্যেকটা অর্গানটাকে আপনাকে বুঝতে হবে। এই টোটালটার প্রত্যেকটা অর্গানে আলাদা আলাদা নাম আছে। তাহলে যেমন এই যে অংশটুকু, এই অংশটুকুকে কি বলতেছি আমরা? স্টোমাক বলতেছি। এখানে কি হচ্ছে? পাইলোরিক যে ক্যাপ লেয়ার, অর্থাৎ এখানে পাইলোরিক ক্যাপে একটা লেয়ার আছে। তাহলে এই যে প্রত্যেকটা লেয়ারের অংশ যদি আমরা এভাবে দেখি, এবং আমার যদি ফন্ট সাইজ, এটা আমরা দেখতেছি ফ্রন্ট রে, এই পাশের থেকে যদি দেখি পিছনের অংশটা, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে গ্যাস্ট্রোলিক ওমিনেন্টাম, ওমিনেন্টাম। তাহলে এই যে জিনিসটা আছে, প্রত্যেকটা তো আলাদা আলাদা নাম আছে। এই নামগুলো কিন্তু আমাদের জানতে হবে। এই নামগুলো যদি জানি, তাহলে আমরা রেপার্টারাইজেশন করে কিন্তু ওষুধ দিতে আমাদের খুব সহজ হবে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে আপনারা আলোচনা করব। আমি আলোচনা করবো, যেহেতু আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের থেকে আপনারা ফিজিওলজি অ্যানাটমি জানছেন। ফিজিওলজি অ্যানাটমি জানার পরে যেটুকু আপনার বাদ থাকছে, ওটা প্যাথোলজিতে কমপ্লিট করবো। এবং আমার যে সার্জারি ক্লাস আছে ওখানে ফুল কমপ্লিট দিব, কারণ আপনি তো একজন সার্জন। আপনি হবেন কি? হোমিওপ্যাথিক সার্জন। আপনি ওষুধের দ্বারা সার্জারি কমপ্লিট করবেন, এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা জানতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো আজকের আলোচনা এই পর্যন্ত। আপনারা একটু কাইন্ডলি পড়ে আসবেন, আর যদি কারো স্যার ধন্যবাদ। বলতে পারেন।